কেন পলিটিক্যাল, কারণ এই প্রবলেমটা শুধু ডিপ্লোম্যাটিক্যালি বায়োল্যাটারালি দেখলে হবে না, it has to be solved politically by a elected democratically elected party, যেটা গত 15 বছরে ছিল না। তো গত 15 বছরে আওয়ামী লীগ যেটা করেছে, তারা যে বায়োল্যাটারাল যে এগ্রিমেন্ট করেছে রাখাইনের সাথে, সেখানে আপনি বললেন যে সকালে ইউনাইটেড নেশনস এর প্রতিনিধি ছিল, ইউএনডিপি এর প্রতিনিধি ছিল, সেখানে ইউএন এর কোনো প্রতিনিধিত্ব কিন্তু ওই বায়োল্যাটারাল এগ্রিমেন্টে নাই। এখানে বেসিক্যালি আমাদের এই রিজনে যারা স্টেক হোল্ডার, যেসব দেশগুলো এই রোহিঙ্গা সদস্যদেরকে মানে নিরাপত্তার সাথে সেফলি ফেরত দিতে হেল্প করতে পারে, সেই দেশগুলোকে কখনোই আমাদের গত 15 বছর সরকার প্রেসার দিতে পারে নাই, বা তাদের উপর সেরকম ডিপ্লোম্যাটিক চাপ, পলিটিক্যাল চাপ দিতে পারে নাই। সেটা তাদের একটা বিশাল ব্যর্থতা। কারণ তারা যেহেতু মানে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত ছিল না, সুতরাং তাদের সে জোটটাই ছিল না যে তারা চায়না, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্ডিয়া, আপনি যে দেশের কথা বলেন না কেন, প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব সফল এই কারণে হয়েছিলেন, বা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সফল এই কারণে হয়েছিলেন, তারা শুধু এই রিজনের দেশগুলো না, তারা ইউনাইটেড নেশন, তারা ওয়েস্টার্ন কান্ট্রিজ, ইসলামিক দেশগুলোকে তারা অন বোর্ড আনতে পেরেছিলেন, এবং সবার একটা কালেকটিভ ইন্টারন্যাশনাল প্রেসারের কারণে কিন্তু তখন রাখাইন স্টেট বাধ্য হয়েছিল যে রোহিঙ্গাদেরকে রিপ্যাট্রিয়েট করার জন্য, যেটা গত 15 বছরে আমরা পারিনি করতে। এখন একটা কনসেন্সাস, যখন এখন যেটা রিসেন্টলি আমরা যেটা দেখলাম ইউএনডিপি রিপোর্ট অনুযায়ী, যে রাখাইনের অবস্থা এখন খুবই খারাপ, ফুড ইনসিকিউরিটি। এখন যে আমরা এদেরকে ফেরত দিব, কিভাবে ফেরত দিব, কি পর্যায়ে ফেরত দিব, এই যে কিছুক্ষণ আগে বললেন যে বাচ্চাগুলো বড় হচ্ছে, ওদের তো কোনো দোষ নাই। সো বেসিক্যালি ন্যাশনাল কনসেনসাস আমার মতে, এখানে আমাদের সিনিয়র নেতা আছেন আমির খুসরো সাহেব, উনি বলবেন বিএনপি স্ট্যান্ড, বাট আমার মতে আমি মনে করি যে ন্যাশনাল কনসেনসাস দুই স্টেপে হতে পারে। একটা হচ্ছে যে উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ওদের এই নতুন প্রজন্ম যারা রোহিঙ্গা আছে এবং যারা এখানে অলরেডি এতদিন ধরে আছে, তাদের কর্মসংস্থান, তাদের ভরণ পোষণ কিভাবে, তারা যতদিন আছে কিভাবে হবে, সেটা একটা কনসেনসাস হতে হবে। এবং রাখাইন স্টেটের আরাকান আর্মির সাথে এই রোহিঙ্গাদের বিভিন্ন ফ্যাকশন যা আছে তাদের সাথে একটা ডায়ালগ স্থাপন করতে হবে। এই ডায়ালগ একটা যদি মানে ডায়ালগ যদি না হয় এবং তাদের মধ্যে নিজেদের মধ্যে যদি একটি সংলাপের ব্যবস্থা না করা যায়, তাহলে কিন্তু রিপ্যাট্রিয়েশন প্রক্রিয়াটা কখনোই শুরু হবে না। সবসময় একটা ফাইটিং মোডে কিন্তু এই ইয়েতে আপনার বর্ডার এলাকায় থেকে যাবে। আরেকটা যেটা এখানে সিকিউরিটির কথা বলা হয়েছে, আমি শেষ করে দিচ্ছি। সিকিউরিটি তো বেসিক্যালি আমরা গত 15 বছর দেখেছি যে আমাদের বিভিন্ন সিকিউরিটি যে এজেন্সি আছে, তারা বাংলাদেশের আভ্যন্তরে বাংলাদেশের বিরোধী দলকে দমন করার জন্য বেশি ব্যস্ত ছিল। আমাদের বর্ডারগুলো সবসময় অরক্ষিত ছিল, সব বর্ডারই। সেখানে সেই ক্ষেত্রে যদি আমরা বিচার করি, অফকোর্স আমি মনে করি যে আমাদের এই সংলাপে আমাদের আর্ম ফোর্সেস এর সদস্যদেরকেও অন্তর্ভুক্ত করা উচিত, তাদের মতামত নেওয়া উচিত। এই কারণ তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশের সিকিউরিটির ব্যাপারে, সেটা অবশ্যই নেওয়া উচিত। এবং অবশ্যই আমি মনে করি যে সকল রাজনৈতিক দলের একটি ঐক্যমতে আসা উচিত যে এই রোহিঙ্গা যারা এসেছে, আপনাদের মনে করার জন্য আমি বলে দিচ্ছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন লন্ডনে অবস্থান করছিলেন, যখন 2017 সালে উনি এই রোহিঙ্গার আসা শুরু করেন নোম্যান্স ল্যান্ডে, যখন তারা আসে, উনি চিকিৎসা জড়িয়েছিলেন। উনি কিন্তু প্রথম ওখান থেকে স্টেটমেন্ট করেছিলেন যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে এদেরকে আসতে দেওয়া হোক, বাট এট দ্য সেম টাইম ওরা কিভাবে ফেরত যাবে সেটাও একটা কনস্ট্রাকটিভ একটা সমাধান আমাদের বের করতে হবে। তো সুতরাং সেই লক্ষ্যে কিন্তু আমাদের একটা কনসেনসাস হতে হবে এবং অবশ্যই একটা
মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে আরো বড় পরিসরে একটা ডায়ালগের মধ্য দিয়ে এবং ইন্টারন্যাশনাল কমিউনিটির উপরে আরো বেশি চাপ প্রয়োগ করার মধ্য দিয়ে কিন্তু এই সমাধানটা আসতে পারে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ।